ভাবুন তো একবার, ৮,০০০ বছরের মানব ইতিহাস, মানে একদম সভ্যতার শুরু থেকে আমাদের সময় পর্যন্ত সবটা যদি একটা বইয়ের মধ্যে পাওয়া যায়। চলুন, আজ আমরা ঠিক এমনই এক বইয়ের জগতে ডুব দেব। বইটার নাম রাহুল সাংকৃত্যায়নের লেখা ভোলগা থেকে গঙ্গা। এটা কিন্তু সাধারণ কোনো বই না, একটা আস্ত মহাকাব্য। এর বিশালতা দেখলে সত্যিই অবাক হতে হয়। এই বইটা জুড়ে রয়েছে মানব বিবর্তনের পাক্কা ৮,০০০ বছর, আর সেই সাথে প্রায় ১০,০০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার এক অবিশ্বাস্য গল্প। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই পুরো বিশাল ইতিহাসটা বলা হয়েছে মাত্র ২০টা ছোট ছোট গল্পের মাধ্যমে, যেগুলো একটার সাথে আরেকটা জোরে আছে। তো এই অসাধারণ বইটা লিখেছেন রাহুল সাংকৃত্যায়ন। ওনাকে হিন্দি ভ্রমণ সাহিত্যের জনক বলা হয়, আর ভোলগা থেকে গঙ্গা হল তার সেরা কাজ। এখানে তিনি ইন্দো ইউরোপীয় জনগোষ্ঠীর সেই শুরুর সময় থেকে তাদের বিশাল যাত্রার ইতিহাসটা ধরেছেন। চলুন এবার গল্পের গভীরে যাই। আমাদের এই যাত্রাটা শুরু হচ্ছে ভোলগা নদীর তীরে, আজ থেকে প্রায় ৮,০০০ বছর আগে, মানে ৬,০০০ খ্রিস্টপূর্বাব্দে। একবার চোখ বন্ধ করে ভাবুন তো সেই সময়ের পৃথিবীর কথা। আজকের মতো কিছুই ছিল না, ছিল শুধু এক আদিম বন্য আর রহস্যে ঘেরা জগৎ। বইয়ের প্রথম দিকের গল্পগুলো আমাদের এমন একটা সমাজে নিয়ে যায় যা ছিল মাতৃতান্ত্রিক। মানে সেই সমাজে মায়েরাই ছিলেন সবকিছুর কেন্দ্রে। বংশপরিচয়, ক্ষমতা সব আসত মায়ের দিক থেকে। আজকের দিনের থেকে ঠিক যেন উল্টো একটা ব্যবস্থা। এই রকমই এক সমাজের নেত্রী ছিলেন নিশা। তিনিই ছিলেন গল্পের মূল চরিত্র। ভাবুন, একটা শিকারী সংগ্রাহক দলের তিনিই ছিলেন সর্বেসর্বা। মানে একই সাথে তিনি মা, তিনি নেত্রী, আবার তিনি রক্ষাকর্ত্রী। কিন্তু ইতিহাস তো এক জায়গায় থেমে থাকে না, তাই না? সময় বয়ে চলল, আর হাজার হাজার বছর পেরিয়ে যাওয়ার সাথে সাথে পৃথিবীতে এমন সব পরিবর্তন এলো যা মানুষের সমাজকে একেবারে আমূল বদলে দিল। এই টাইমলাইনটা একবার দেখুন। এখানে কয়েক হাজার বছরের একটা নাটকীয় বদল খুব পরিষ্কারভাবে বোঝা যায়। কিভাবে একটা মাতৃতান্ত্রিক সমাজ ধীরে ধীরে পিতৃতান্ত্রিক হয়ে উঠল, আর এর পেছনে ছিল নতুন প্রযুক্তি, নতুন অস্ত্র আর বাড়তে থাকা সংঘাত। এই যে দুটো সমাজের তুলনা, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। একদিকে দেখুন মাতৃতান্ত্রিক সমাজ, যেখানে নারীরা প্রধান, জীবন চলে শিকার করে আর হাতিয়ার বলতে পাথর। অন্যদিকে পিতৃতান্ত্রিক সমাজ, পুরুষরা প্রধান, পশুপালন, কৃষিকাজ শুরু হয়েছে, আর হাতে চলে এসেছে ধাতুর তৈরি অস্ত্র। এটা শুধু ক্ষমতার হাতবদল ছিল না, বুঝতেই পারছেন, এটা ছিল পরিবার, সমাজ সবকিছু নতুন করে ঢেলে সাজানোর মতো একটা ব্যাপার। তো এই বিশাল যাত্রা শেষ পর্যন্ত এসে পৌঁছল তার গন্তব্যে, ভারতীয় উপমহাদেশে। আর এখানেই গঙ্গা নদীর তীরে জন্ম নিল এক নতুন, আরও জটিল এক সভ্যতা। গঙ্গার তীরের গল্পগুলো কিন্তু আগের চেয়ে অনেক বেশি জটিল। এখানে আমরা দেখতে পাই রাজ্যের পর রাজ্যের উত্থান, বৌদ্ধ ধর্মের মতো নতুন নতুন চিন্তাভাবনার জন্ম, আর সেই সময়ের ভারতীয় সমাজের ভেতরের নানা রকম দ্বন্দ্ব। সব কিছুই লেখক দারুণভাবে তুলে ধরেছেন। ৮,০০০ বছরের এই লম্বা সফর এবার এসে থামল একেবারে আধুনিক যুগে। বইয়ের শেষ গল্পগুলো আমাদের নিয়ে আসে লেখকের নিজের সময়ে, মানে ২০ শতকের ভারতে। বইটার শেষ গল্পটার সময়কাল হল ১৯৪২ সাল, মানে ভারতের স্বাধীনতা আন্দোলনের সেই উত্তাল সময়, ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট। তাই এটা শুধু একটা গল্পের শেষ না, বরং ওই সময়কার সমাজ আর রাজনীতি নিয়ে লেখকের নিজস্ব এক জোরালো বক্তব্য। একটা গুরুত্বপূর্ণ বিষয় হল বইটা সেই সময়ে গান্ধী বা আম্বেদকরের মতো নেতাদের নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে নানা রকম ধারণা প্রচলিত ছিল তার একটা ছবি তুলে ধরে। মানে স্বাধীনতার ঠিক আগে সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে মতামতগুলো কেমন ছিল তার একটা ঝলক পাওয়া যায়। এখন প্রশ্ন হল, এই যে হাজার হাজার বছরের পুরনো সব গল্প, এগুলো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? এর কারণটা খুব সহজ। ভোলগা থেকে গঙ্গা আসলে শুধু একটা জনগোষ্ঠীর ইতিহাস না, এটা হলো গোটা মানব সমাজেরই বিবর্তনের গল্প। এই বইটা আমাদের দেখায় যে আমরা কিভাবে সময়ের সাথে সাথে নিজেদের গড়েছি, ভেঙেছি
আবার নতুন করে সংজ্ঞায়িত করেছি। এই বইটা তো ৮,০০০ বছরের গল্প বলল, কিন্তু আমাদের সবার গল্প তো এখনো চলছে, শেষ হয়নি। তাহলে আসল প্রশ্নটা হলো, এই বিশাল মহাকাব্যের পরের অধ্যায়টা কি হবে? আর সেটা লিখবে কারা?